তাহলে সাবলাইম টেক্সট ওপেন করে নাকি সাবলাইম টেক্সট ডাউনলোড দেখাতে হবে? না, অনেক বেশি দেখাতে হয়েছে, এই জন্য বললাম। ঠিক আছে, সাবলাইম টেক্সট কিভাবে ডাউনলোড দিবে এটাও জানো না। ওকে, হতে পারে, আমরা ধরে নিচ্ছি আমরা সবাই জানি। ওকে, টুলস থেকে ইনস্টলেশন প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করতে হবে। এই যে এরকম একটা মেসেজ দিচ্ছে, দেখেন, সাবলাইম টেক্সট প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টলড। ওকে করলে আপনারা প্রেফারেন্সে প্যাকেজ কন্ট্রোল নামে একটা অপশন দেখতে পারবেন। তাহলে টুলসে গিয়ে এখানে এই যে একটু আগেই ছিল কি প্যাকেজ কন্ট্রোল ইনস্টল, এই অপশনটাতে আগে চাপ দেন, তারপরে দেখেন একটা মেসেজ, নেট না থাকলে হবে না। হ্যাঁ, নেট থাকতে হবে, এটা নেট থেকে হচ্ছে, ঠিক আছে। তারপরে প্রেফারেন্স থেকে প্যাকেজ কন্ট্রোলে চাপ দিতে হবে। হ্যাঁ, তারপরে এখান থেকে ইনস্টল প্যাকেজে চাপ দিয়ে এটাকে ইনস্টল দিতে হবে ফার্স্ট। দেন এখানে ইমেট দিতে হবে। বুঝতে পারছেন? ফার্স্ট আমরা কি করলাম, টুলস থেকে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল চাপ দিলাম, তারপরে প্রেফারেন্স থেকে প্যাকেজ ইনস্টলেশন, দেন ওইখানে প্যাকেজ ইনস্টলেশনে চাপ দিয়ে ইনস্টল করতে হবে। তারপরে এই অপশনটা দিবে ইমেট, এই অপশনটা দিয়ে এখানে আসলে ইমেট লিখে ইন্টার প্রেস করলে দেখেন ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা পেজ অটোমেটিক ওপেন হবে, তাহলে বুঝবেন ইনস্টল হয়ে গেছে। তারপরে আপনি যদি শিফট চেপে কিবোর্ডের 1 চাপ দেন, দেখেন এখন সাজেস্ট করতেছে, এটা কিন্তু সাজেস্ট করে নাই। এখন যদি ট্যাব প্রেস করেন তাহলে এই স্ট্রাকচারটা চলে আসছে। বুঝতে পারছেন? ওকে, অনেক জায়গায় প্রশ্ন আসে HTML5 এর ডক টাইপটা কি, এটা কোশ্চেন হয়, ঠিক আছে, এমসিকিউ। ভালো করে স্মরণ রাখেন, কি আছে ডক টাইপ স্পেস HTML। আসলে এটা কি, কেন ইউজ করা হয় জানেন? হ্যাঁ, HTML5 এর জন্য। বাট এই ডক টাইপটা কি? ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ তো অনেক রকমের হয়, তাই না? এটা হচ্ছে ডক টাইপ HTML টাইপের একটা ডক টাইপ। ওকে, HTML এটা একটা ট্যাগ তো বোঝেন সবাই। ওকে, HTML একটা ট্যাগ, এটা কি বোঝেন? এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি আর ট্যাগ কি? অ্যাট্রিবিউট হচ্ছে এটা ট্যাগটাকে কন্ট্রোল করে, অনেক রকমের মানে ভেরিয়েশন আনে। আর ট্যাগটা হচ্ছে মূল, যেটা হচ্ছে যে আমরা কন্টেন্টটাকে আপলোড করি। আচ্ছা, ট্যাগ হচ্ছে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা একটা ফাংশনের মতো। আমরা তো ফাংশন বুঝি, তাই না? ফাংশন কি? একটা টোটাল কাজ। অবজেক্ট বুঝি, অবজেক্ট কি? জি, বলেন তো অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে স্যার কোন একটা কন্টেন্টের ক্লাসের ফুল যে থাকে সেটাকে আমার বাস্তব ভিত্তিক एग्जांपल দেব। পদার্থ বুঝি? জি, পদার্থ যা দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, স্ট্রাকচার আছে, তাই না? যা কিছু জায়গা দখল করে সেটাই কি পদার্থ। অবজেক্ট ঠিক তেমনি, আমরা পৃথিবীতে যা দেখি সব অবজেক্ট। তাহলে আমি নিজে একটা কি অবজেক্ট। এই অবজেক্টের একটা, আমি যদি অবজেক্ট হই তাহলে আমার একটা কি আছে, হাত আছে, মানে আমি নিজে একটা অবজেক্ট। অবজেক্ট মানে ক্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ক্লাসটাই কি একটা অবজেক্ট। এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, আমি জাস্ট ধরে নিলাম ক্লাসই একটা কি অবজেক্ট। ক্লাস অবজেক্ট না পড়েন নাই? যে ক্লাস একটা অবজেক্ট, অবজেক্টের আবার অবজেক্ট তৈরি করতে হয় পরে এই ক্লাসটাকে ইউজ করার জন্য। তাহলে আমি একটা ক্লাস, আমার হাত একটা কি ফাংশন, আমার হাত একটা ফাংশন। এই ফুল ক্লাসরুম একটা অবজেক্ট, আপনারা একটা ফাংশন। তাহলে অবজেক্ট পরিপূর্ণ হয় কি দিয়ে? ফাংশন। আবার অবজেক্ট মানে ক্লাসের সমষ্টি। বুঝতে পারছেন? ক্লিয়ার? ফাংশন হচ্ছে এই অবজেক্টের এলিমেন্ট।
অবজেক্টের এলিমেন্টগুলোকে ফাংশন বলা হয়। আবার ফাংশনও এক একটি কমপ্লিটলি কিছু কাজ, হাত একটা কমপ্লিট কাজ করতে পারে, সে কোনো কিছু মুভ করতে পারে, বহন করতে পারে, তাই না? এটা একটা ফাংশন। তাহলে ফাংশনও একটা কমপ্লিট কাজ বা একটা অঙ্গ, একটা অংশ কার অবজেক্টের। তাহলে একটা কাজকে আমি যদি একটা অবজেক্ট হই, তাহলে আমাকে কমপ্লিট করার জন্য অনেকগুলো কি প্রয়োজন? ফাংশন প্রয়োজন। একটা ওয়েবসাইট ম্যাপিং করতে অনেকগুলো ফাংশনের প্রয়োজন। এই ফাংশনগুলোকে আমরা ধরে নিলাম এক একটি ট্যাগ। ট্যাগ এক একটি ফাংশন হিসেবে আমরা ধরে নিলাম। এই ফাংশনগুলো অ্যাক্টিভ করার জন্য, কাজ করার জন্য, এই ফাংশনটাকে কাজে লাগানোর জন্য যে ইউজ করা হয় সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। ঠিক আছে? আমি মনে করেন IMG নাম শুনছি না? জি, SRC। এটা একটা কি ট্যাগ? ট্যাগ দুই রকমের হয়, সিঙ্গেল এবং পেয়ার, আর একটা ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগগুলো, ডাবল ট্যাগগুলো অবশ্যই শুরু এবং শেষ আছে, এটা তো আমরা জানি, তাই না? আর সিঙ্গেল ট্যাগগুলো শুরু আছে, শেষটা হয় ওর মধ্যেই শেষ হয়। দেখেন এটা শেষ হয়েছে HTML1, সরি H1, এটা শেষ হয়েছে H1 দিয়ে। আর এটা কি শেষ ওর ভিতরে, ওই ট্যাগের ভিতরে হয়েছে। এই দুইটা ফাংশন, এটার একটা কাজ, এটার আরেকটা কাজ, তাই না? এটা একটা ফাংশন ধরা যায় না? তাহলে ট্যাগগুলো এক একটি ফাংশন, একটি ওয়েবসাইট তৈরি করতে অনেক ফাংশনের সমাহার। তাহলে একটা ওয়েবসাইট হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এটা একটা ফাংশন। এই ফাংশনকে অ্যাক্টিভ করার জন্য বা ট্যাগগুলোকে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য যেটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন ইমেজ একটি ট্যাগ, একে অ্যাক্টিভ করার জন্য, একে কাজে লাগানোর জন্য, কাজ দেওয়ার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। মানে হচ্ছে সোর্স। এই ইমেজটা কোথায় থেকে ইমেজ লোড করবে ওয়েবসাইটে, সেই সোর্সটি এখানে বলে দিতে হবে। একটা ট্যাগে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে। ম্যাক্সিমাম সিঙ্গেল ট্যাগগুলো ডিপেন্ড করে কার উপরে? অ্যাট্রিবিউট। ডাবল টাইপ ট্যাগগুলো সবসময় মনে রাখবেন যে ট্যাগগুলো ডাবল, শুরু এবং শেষ আছে। এগুলো ম্যাক্সিমাম টেক্সট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, মানে লেখা। আমরা ওয়েবসাইটে যে লেখাগুলো দেখি, এই লেখাগুলো দেওয়ার জন্য ম্যাক্সিমাম ট্যাগগুলো কি দেওয়া হয়? টেক্সটের জন্য ডাবল টাইপ ট্যাগ ব্যবহার করা হয়। বাট সিঙ্গেল টাইপ ট্যাগগুলো সেগুলো ডিপেন্ড করে তার অ্যাট্রিবিউটের উপরে। তাহলে অ্যাট্রিবিউট ক্লিয়ার? বুঝতে পারছেন? কোনো কোয়েরি আছে? তাহলে দেখেন HTML একটা ট্যাগ, যদি কোশ্চেন থাকে ক্লিয়ার বলবেন আমাকে, ঠিক আছে? HTML একটা ট্যাগ, এই ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ডকুমেন্টে, যে ডকুমেন্টটা আমরা তৈরি করতেছি, এই ডকুমেন্টটা কোন ল্যাঙ্গুয়েজে হবে? সেটা হচ্ছে ইংলিশ। তাহলে এখন কোয়েরি হচ্ছে, আমরা তো অনেক সময় বাংলা লেখাও দিতে পারি, দিতে চাই বা দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে কি দিব, তাই না? এটার পর এটা বুঝতে পারছেন? এটা ডিফাইন করে আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করতেছি। HTML এই হেড লিখছি, HTML লিখছি, এটা কি বাংলা ল্যাঙ্গুয়েজ? না, এই ডকুমেন্টটা তৈরি করা হচ্ছে ইংলিশে মূলত। এই জন্য এখানে ল্যাঙ্গুয়েজটা কি? ইংলিশ, ইএনতে ইংলিশ। এখানে একটা আরেকটি ট্যাগ ইউজ করা হয়েছে, এটার নাম হচ্ছে হেড। হেড ট্যাগের কাজ জানেন কি বলতে পারেন? হেড হচ্ছে মানে আমার হেডারের মধ্যে যে ফাইলগুলো লোড করানো হয়, তারপরে এগুলোকে, তারপরে ডোমেইনের নামটা ওখানে আসে, কোথায় কি আছে এই ইনফরমেশনগুলো নিতে হবে। আচ্ছা, হেড একটি CSS জাভাস্ক্রিপ্ট মানে যে এগুলো আছে আমরা এগুলো সব এখানে লোড করব। হেড মানে বুঝি একটা কি সেন্ট্রাল ইনস্ট্রাকশন দেওয়ার মতো অবস্থা, তাই না? আমাদের হেড কি মাথা, এই মাথা থেকে ইনস্ট্রাকশন আছে, হাত এখন তুমি এইটা করো,
পা তুমি এখন চলো, ইনস্ট্রাকশন কোথা থেকে আসে? হেড। তো এইখানে হেড একটি ট্যাগ, এই ট্যাগটা কাজ করে কি, আমরা জানি কি HTML স্বয়ংসম্পূর্ণ নয়। একটা ওয়েবসাইট ডিজাইন করতে শুধু HTML দিয়ে পসিবল না, অন্যান্য অনেক সহকারী ইন্ডিপেন্ডেন্সি প্রয়োজন হয়। তো যেগুলোর সাহায্যে এটি স্বয়ংসম্পন্ন হবে সেগুলোকে অবশ্যই কি লিঙ্ক থাকতে হবে না, লিঙ্ক করাতে হয়। যেমন আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট, CSS, এই CSS এর অনেক ফাইল থাকে, সেগুলো লোড করার জন্য যে সেকশনটা ব্যবহার করা হয় বা যে ট্যাগটা ইউজ করা হয় সেটিকে হেড বলা হয়। এছাড়াও হেডে কি টাইটেল তো আমরা জানি একটা ওয়েবসাইটের টাইটেল কি হবে, ফেভিকন থাকে, তা ফেভিকন আইকন কি হবে। এসইও বলছি, এসইও একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপারের রেসপন্সিবিলিটি এসইও রিলেটেড, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হয়। এসইও দুই প্রকার, কেউ এসইও জানেন এখানে? তিন প্রকার না স্যার? না, দুই প্রকার, ব্ল্যাক হেড, ব্ল্যাক হ্যাট এন্ড হোয়াইট হ্যাট, ওইটা এসইও না, ওইটা এসইও। আচ্ছা, এসইও দুই প্রকার, কি কি জানেন? অন পেজ আর অফ পেজ। জি জি, এটা ঠিক আছে। অন পেজ হচ্ছে কি, যখন ডেভেলপার একটা ওয়েবসাইট ডেভেলপ করে তখন এই ওয়েবসাইটের ভিতরে কিছু রিক্রুটমেন্ট দিতে হয় যার ফলে এসইও ফ্রেন্ডলি হয়। আর এই অন পেজ এসইও যদি আমরা না করে দেই তাহলে যত বড় এসইও স্পেশালিস্ট হোক সে ওয়েবসাইটটাকে এসইও করতে পারবে না। বুঝতে পারছেন? তো এসইও করার জন্য আমাকে অবশ্যই অন পেজের ভিতরে এসইও কি কি প্রয়োজন হয় এটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আর অফ পেজ এসইও মানে কি, ওয়েবসাইটের বাইরে, অফলাইনে না, অফ পেজের বাইরে যদি আমার এই ওয়েবসাইট সম্পর্কে বলা থাকে বা বলা হয়ে থাকে বা বলে থাকি, সেগুলি হচ্ছে অফ পেজ। অফ পেজ এসইও। এখন অফ পেজের মধ্যে আবার দুই প্রকার, উনি যেটা বললো ব্ল্যাক হ্যাট এন্ড হোয়াইট হ্যাট। হোয়াইট মানে সঠিক নিয়মে গুগল, বিং এগুলোর যে ফর্মালিটি মেইনটেইন করে যে এসইও গুলো করা হয় সেগুলো হোয়াইট। ব্ল্যাক হ্যাট এসইও মূলত কিছু সফটওয়্যারের মাধ্যমে অবৈধভাবে এসকেপিং যদি এসইও করা হয় সেগুলোকে বলা হয় ব্ল্যাক হ্যাট। করছেন কখনো? এই ব্যাকলিংক করে তো ব্যাকলিংক করে স্যার বলতে গেলে ব্যাকের মধ্যে পাবে এটা স্যার। ব্যাকলিংক তো অফ পেজের মধ্যে করতেছে। ব্যাকলিংকে যদি ব্যাকলিংক বলেন, তারপরে পারমালিংক বলেন, এগুলো সব ব্যাক অফ পেজ এসইওর মধ্যে, ঠিক আছে? এটাকে হোয়াইট হ্যাটের মধ্যে বলে। আমি এখন এসইওর রুলস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে তো ব্ল্যাক হ্যাট করতে অনলি 5 মিনিট সময় যে কোনো ওয়েবসাইটকে 1 নাম্বার পেজে আমি নিয়ে যেতে পারবো। এখনো আছে ওই রকম, 5 মিনিটের মধ্যে ফার্স্ট পেজে যাবে। এটা হলো হোয়াইট হ্যাট না ব্ল্যাক হ্যাট। ব্ল্যাক হ্যাট দিয়ে যে কোনো ওয়েবসাইটকে সময়কের জন্য, এটা স্টেবল না, তাহলে তো বড় বড় সাইটগুলো থাকতো না। ব্ল্যাক হ্যাটটা করা হয় সময়কের কিছু সময়ের জন্য, ইন্ডেক্সে প্রথমে নিয়ে যাওয়ার একটা ফর্মালিটি। এটা হতে পারে কোনো সফটওয়্যার, হতে পারে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, যে স্ক্রিপ্ট দিয়ে করা যেতে পারে। তো এই এসইও রিলেটেড যে জিনিসগুলো লাগে, যেমন এসইও করতে 3টা জিনিস প্রয়োজন, একটা টাইটেল, 2 নম্বরে কিওয়ার্ড, 3 নম্বরে ডেসক্রিপশন। এসইওর মূল মন্ত্র 3টি, একটা হচ্ছে টাইটেল, আপনাকে একটা টাইটেল থাকতে হবে, একটা শর্ট ডেসক্রিপশন থাকতে হবে, টোটাল ওয়েবসাইটটা কি, কেন, কিভাবে কাজ করতেছে বা কি দিয়ে কাজ করবে এর জন্য একটা শর্ট ডেসক্রিপশন, সেটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। আর এই টোটাল ওয়েবসাইটটার একটা নাম, সেটা হচ্ছে টাইটেল। আর এই ওয়েবসাইটটা কি কি লিখলে আমার সার্চ ইঞ্জিন সাজেস্ট করবে সেটাকে বলা হয় কিওয়ার্ড। এই 3টা জিনিস এই হেডের মধ্যে দিতে হবে, উইদাউট আপনার এসইও কাজ করবে না। ক্লিয়ার? আমি ডকুমেন্টেশন তৈরি করা দেখাবো আপনাদেরকে, একটা রেডিমেড ফাইল দিব। ওই এটাতে প্যাকেজ কন্ট্রোল দেওয়ার পরে যে নেক্সট হলো তো এখন ইমমেট, EMMET, এটা হলো ওটা আসতেছে, এটা আসছে প্যাকেজ কন্ট্রোলে গেলাম, সেখান থেকে আমাদের প্যাকেজ terminal ইনস্টল করলাম। নেট স্লো করুন স্যার, প্যাকেজ কন্ট্রোল দিয়ে কোথায় যাবেন?
প্যাকেজ কন্ট্রোল থেকে চাপ দেন ইনস্টল প্যাকেজ, না প্যাকেজ ইনস্টল প্যাকেজ দেখেন। ইনস্টল প্যাকেজ এখন আপনি কোথায় আছেন? ওই সার্চে ওটা ইনস্টল হয়ে গেছে, এরপর আবার কোথায় যাবেন? ইমেট লেখেন, ইমেট দিছেন, এখানে আবার দিতে যাব, আবার প্রেফারেন্সে গিয়ে আবার এই সার্চ বক্স যেটা আছে, আচ্ছা প্রেফারেন্সে যান, যে প্রেফারেন্সে নিচে দেখেন প্যাকেজ কন্ট্রোল লেখা আছে, প্যাকেজ কন্ট্রোল, হ্যাঁ ওটাতে আছে, ক্লিক করেন। ওটাতে ক্লিক করা আছে, তারপরে দেখেন এখন লেখেন ওইখানে প্যাকেজ ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ আছে, হ্যাঁ দেন ক্লিক করেন ওইটা, করছি। এন্টার প্রেস করলে কি আসে? এখন ইন্টারফেস করার পর আমার স্ক্রিনে মানে যে ইন্টারফেস সেটা চলে গেছে। এখন প্যাকেজটা ইনস্টল করছি, সেটাই ইনস্টল প্যাকেজ এটা দিতে হবে, হ্যাঁ ইমেট কি দিছিলেন? ওই যে এখন আসবে, ঠিক আছে এখন আসবে, একটু পরে এখানে আসবে, এখানে লিখবেন ইমেট। এই যে এখন প্যাকেজ ইনস্টল প্যাকেজ দেন, একটু ওয়েট করেন, প্যাকেজ এটা আসছে না, ভাবে সিস্টেম ইমেজটা দিছে পরে ইমেট লিখছেন ব্যাক আসছে না, তার মানে আপনার দেওয়া আছে। আমি ভিডিও রেকর্ড করব, এরপর ভিডিও সামনে পর্যন্ত আমি ভিডিও দেখে বলে ফেলা এটা হচ্ছে মানে কোড শিখে একটা আমি নাম শুনছি এখন ইমেজ জাস্ট ইমেজ আগে ইমেজ খুঁজে বের করে ইমেজ কি করে ওকে সবার আসছে কি ইমেট আসছে না, জাস্ট সাবমিট আচ্ছা দেখেন তাহলে হেড একটা ডিভ ট্যাগ, এই ট্যাগের মধ্যে অন্যান্য পেজের রেফারেন্স গুলো দেওয়া থাকবে এক। দুই নম্বরে এটা অনেক ব্রাউজার ওপেন হতে পারে, তাই না? আমরা জানি অনেক ব্রাউজার আছে, সেই ব্রাউজারগুলোতে পারফেক্ট ভাবে যেন শো করে, তার জন্য যা করার, যে মেটাগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়া থাকবে। এসইও রিলেটেড যে কাজগুলো সেগুলো এখানে দেওয়া থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? মূলত তিনটা, আপাতত ধরে নেন তিনটা জিনিস এখানে দেওয়া থাকে। একটা রেফারেন্স লিঙ্কগুলো দেওয়া থাকবে, দুই নম্বরে ভিউ পোর্টের জন্য বা বিভিন্ন ব্রাউজারে পারফেক্টলি শো করার জন্য যে মেটাগুলো প্রয়োজন সেগুলো দেওয়া থাকবে, এবং এসইও করার জন্য যে প্রয়োজন সেই জিনিসগুলো এখানে দেওয়া থাকবে এই হেডের মাধ্যমে, হেডের মধ্যে। ক্লিয়ার? মেটা অনেকগুলো আছে, আমি যেদিন ডকুমেন্টেশন দেখাবো রেডিমেড, মনে করেন আপনি ওয়েব ডিজাইনে কাজ করতেছেন, প্রত্যেক দিন কিভাবে ডকুমেন্টেশন তৈরি করবেন, লিঙ্ক অনেক মানে লিঙ্ক প্রয়োজন হয়, এগুলো প্রত্যেক দিন করা সম্ভব না। একটা ফুল প্যাকেজ, রেডিমেড প্যাকেজ আপনি রেডি করে রেখে দিলেন, যেখানেই যান, যে
যে কাজই করেন না কেন, যে এক্সামই দেন না কেন, এক্সামের সময় প্রয়োজন হয়, এক জায়গায় এক্সাম দিতে গেছেন এই রিলেটেড বা ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে প্র্যাকটিক্যাল দিতে পারে, তাই না? আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ডকুমেন্টেশন করতে হবে না, আপনার রেডিমেড তৈরি করা থাকবে, সেটা জাস্ট ইউজ করবেন। এজন্য যেদিন আমরা ডকুমেন্টেশন তৈরি করা দেখব সিএসএস এর দিন, হয়তো 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসে, সেই দিন আমরা টোটাল মেটা, কি মেটা আছে, কেন ইউজ করা হয়, কেন ইউজ করব, এসইও রিলেটেড করতে হলে কি লিখতে হয়, এভরিথিং ওই ডকুমেন্টেশনটাতে আলোচনা করব, ঠিক আছে? তাহলে হেড হচ্ছে এটা একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে 3টি কাজ বা 3 রকমের কাজ দেওয়া যায়, না দিলে হবেই না। এই 3টা থাকতেই হবে, একটা ওয়েবসাইটের এই 3টা বিষয় থাকতে হবে, একটা ব্রাউজার কম্পাবিলিটি, 2 নম্বরে এসইও, 3 নম্বরে রেফারেন্স, যে পেজগুলো আমাদের এখানে অন্যান্য পেজের সাহায্যে যেগুলোকে সুন্দর করব বা ডিজাইন করব, সেই পেজের রেফারেন্সগুলো হেড ট্যাগের মধ্যেই থাকবে। আর এটা বডি, আমরা একটা ওয়েবসাইট যদি দেখি তাহলে তার টপ টু বটম যে স্পেসটা দেখি সেটাই হচ্ছে কি বডি। এই বডির মধ্যে আমাকে কাজ করতে হবে। এন্ড এইচটিএমএল যেহেতু শুরু করছি, এইচটিএমএল ট্যাগ না হলে এইচটিএমএল শুরু হয় না, তো এটা এইচটিএমএল এ কাজ করতেছি বলে এইচটিএমএল শুরু এবং শেষ করতে হয়, প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের শুরু এবং শেষ করতে হয়, এটা জানেন তো নাকি? পিএইচপি হলে পিএইচপি শুরু শেষ আছে এরকম, তাই না? এটা আবার জাভাস্ক্রিপ্ট শুরু হলে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে সেটা, আবার হচ্ছে সিএসএস শুরু হলে সিএসএস এর স্টাইল শীট স্টাইল নামে বা লিঙ্ক নামে একটা ট্যাগ আছে সেটা। তো প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজেরই কি এরকম শুরু এবং শেষ আছে, এইচটিএমএল এর শুরু এবং শেষ। এর ভিতরে বডির ভিতরে আমাদেরকে কি করতে হবে, আমাদের যাবতীয় কাজটা এখানে মার্কআপ করতে হবে। আপনি অডিও দেন, ভিডিও দেন, টেক্সট দেন, ইমেজ দেন, যেটাই দেন মার্কআপ করতে হবে বডির ভিতরে, এর বাইরে করবেন না। অনেক সময় করলে হয় আপনি বডির বাইরে করেন, এইচটিএমএল এর বাইরেও যদি কাজ করেন সেটাও কি হবে, শো হবে বা কাজ করা পসিবল হবে, বাট এটা ফর্মালিটি নয়। হয়তো এখন কাজ করতেছে, এই যে বললাম না প্রত্যেকটি ব্রাউজারে যেন পারফেক্টলি আপনার ওয়েবসাইটটি শো করে, তার জন্য অবশ্যই এদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনাদেরকে ডিজাইন করতে হবে। ওকে, সবাই তো পেজ তৈরি করতে পারছেন, তাই না? ইন্ডেক্স নামে একটা পেজ তৈরি করছেন, কি আসলো না? আচ্ছা, যদি না আসে আপনারা এখানে HTML ট্যাগটা লেখেন, লিখে ইন্টারপ্রেট করেন, তাহলে আসবে, ঠিক আছে? এটা করেন, আপাতত এটা করেন। আচ্ছা, HTML সেভ দিলে দেখেন এরকম একটা ব্রাউজারে ওপেন হচ্ছে। আর সবাই ইনশিওর করেন, এখানে দেখেন এক্সটেনশন নাই, এক্সটেনশন বুঝেন? এক্সটেনশন হচ্ছে একটা ফাইলের নেচার, এর কাজ কি হবে সেটা তার এই এক্সটেনশন থেকে বোঝা যায়। তো এক্সটেনশন যদি না দেখা যায় এটা দেখার ব্যবস্থা করে দেন। এখানে ভিউয়ে যান, যাওয়ার পরে দেখেন ফাইল নেম এক্সটেনশনস, এখানে টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে দেখবেন এই যে এক্সটেনশন দেখা যাচ্ছে html.html। ওকে, এটা ব্রাউজার ওপেন করেন, ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করেন। আচ্ছা, সবাই একটু গুগল ক্রমটা ইউজ করবো, কারণ গুগল ক্রমটা একটু কম ভারী, এক্সটেনশন না দিলে প্রথমে খুব সফটলি ওপেন হয়। আমরা ম্যাক্সিমাম টাইমে ফায়ারফক্স ইউজ করব, ফায়ারফক্সের কিছু টুলস আছে সেগুলো ইউজ করার জন্য আমরা ফায়ারফক্স ইউজ করব। আপাতত গুগল ক্রম ওপেন করেন। ওকে, টাইটেল হচ্ছে একটি ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে এই টাইটেল বারে লেখা দেওয়ার জন্য, টাইটেল সেট করার জন্য এই ট্যাগটি ইউজ করব। এই ট্যাগের মাধ্যমে আপনি যে টেক্সটটা দিবেন
আসছে না? আচ্ছা, এটা সেভ দিয়ে এখান থেকেও ব্রাউজারে যাওয়া যায়। এখানে রাইট বাটনে ক্লিক করে দেখেন ওপেন ইন ব্রাউজার, এই চলে আসছে। এখানে দেখেন টাইটেল সেট হয়ে গেছে। এতদূর পর্যন্ত সবাই আসতে পারছেন? সবাই কি কোডিং করতে পারতেছেন? কোনো প্রবলেম? আপনাদের পিছনের একটু প্রবলেম। আপনার প্রবলেম হচ্ছে কি প্রবলেম? আচ্ছা, এমনি নরমালি টাইপ করে কোড করেন। যাদেরটা হচ্ছে না এখন টাইপ করে কোড করেন। ওকে, দেখেন আমাদের হেডিং ট্যাগ, কি অবস্থা? দেখেন এটা একটা ওয়েবসাইট, একটা নিউজে যাই। দেখেন এই ওয়েবসাইটে এটা একটা টেক্সট, এটাও একটা টেক্সট, এটাও একটা টেক্সট, এটাও একটা টেক্সট। এখানে আমি 4 রকমের টেক্সট দেখালাম। দেখেন এটা টেক্সট, এটাও টেক্সট, এটাও টেক্সট, বাট প্রত্যেকটা আলাদা আলাদা, তাই না? এটা একটু বড়, এটা একটু মিডিয়াম, এটা একটু ছোট, তার চেয়ে ছোট এটা। তো এইগুলোকে বলা হয় হেডিং। এই হেডিং ট্যাগ বা এইরকম মোটা বোল্ড বড় লেখা দেওয়ার জন্য যে একটা ট্যাগ ইউজ করা হয়, সেই ট্যাগগুলো হচ্ছে এটাও হেডিং ট্যাগ, এটাও হেডিং ট্যাগ, এটাও হেডিং ট্যাগ, বাট এটা হেডিং ট্যাগ না। তাহলে হেডিং সবগুলোই, এই তিনটাই হেডিং, তাহলে অবশ্যই হেডিং এর একটা কোয়ালিটি আছে। সেগুলো কি? H থেকে H6 পর্যন্ত এই 6টা ট্যাগকে হেডিং ট্যাগ বলা হয়। এরকম হেডিং সেকশনে যে লেখাগুলো দিব সেগুলো দেওয়ার জন্য এই ট্যাগটি ইউজ করা হয়। আপনারা বলতে পারেন একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে কয়টি H1 থাকতে পারে? হেডিং ট্যাগ 6টি। H1 অবশ্যই একটা ওয়েবসাইটে একটি মাত্র H1 থাকবে, এটাই স্ট্যান্ডার্ড। আর H2 H3 এটা থাকতে পারে ইচ্ছা, আপনার ইচ্ছে মতো। ওকে, তাহলে এই ট্যাগের মাধ্যমে দেখেন এরও ওপেন এবং ক্লোজ আছে। এখানে যতগুলো ট্যাগ, তার মধ্যে এই দুইটা বাদে যতগুলো ট্যাগ আছে সবগুলোই কি? ডাবল ট্যাগ। এই যে বললাম না যে সিঙ্গেল ট্যাগগুলো ডেফিনেটলি তার অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে, কাজ কি হবে, এ কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে। ওকে, এখানে আমরা দিস ইজ হেডিং ট্যাগ 1। দেখেন এর স্টাইলটা কেমন, ডিফল্ট স্টাইল। এখানে ব্রাউজ করেন, এই যে এটা যদি আমরা ট্যাগ নাম্বার 2 দেই, একটু ছোট হয়ে যাবে। যদি 3 4 5 6 দেই, দেখেন এক একটা এক এক রকম, বাট সবগুলোই হেডিং ট্যাগ। এই ট্যাগগুলো অবশ্যই হেডিং সেকশনে ইউজ করব, ঠিক আছে? এটা এসইও ফ্রেন্ডলি করার জন্য আরেকটি ট্রিক্স। অবশ্যই একটি ওয়েবসাইটে একটি মাত্র H1 ব্যবহার করব, এর বেশি ব্যবহার করব না।
যদিও এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, বাট এগুলো এইটি মাত্র মনে করেন H1 আর বাদ বাকি সব এর চেয়েও বড় লেখাও যদি হয় তারপরে H1 একবার ছাড়া বেশি ইউজ করা যাবে না। তারপরে ডেসক্রিপশন দেওয়ার জন্য এই যে দেখেন এগুলো ডেসক্রিপশন, এগুলো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন দেওয়ার জন্য আরেকটি ট্যাগ ব্যবহার করা হয় পি, প্যারাগ্রাফ। ওকে, এই ডেসক্রিপশন লেখা দেওয়ার জন্য আমরা মূলত প্যারাগ্রাফ ইউজ করব, এটাই স্ট্যান্ডার্ড। দেখেন এটা একটু ডিফারেন্স টাইপের হবে, এই যে। আচ্ছা এই লেখাটা দ্রুত আনলাম কি দিয়ে জানেন তো? লরেম লিখে ট্যাব চাপ দিলেই চলে আসবে। এটা জেন কোডিং অ্যাড থাকতে হবে, ঠিক আছে? আর আপনারা অনেকেই বুঝতেছেন, আবার অনেকেই বুঝতেছেন না, ফেস দেখে মনে হচ্ছে, তো আপনারা সংকোচ করবেন না, যদি না বোঝেন অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? তাহলে লরেম দেওয়ার পরে যদি আপনি ট্যাব দেন অটোমেটিক কিছু টেক্সট চলে আসবে। দেখেন 3টা প্যারাগ্রাফ চলে আসছে, দেখছেন? এটা দেওয়ার নিয়ম হচ্ছে লরেম লেখে ইনটু দিয়ে কয়টা প্যারাগ্রাফ নেবেন চাপ দেন, চলে আসছে 1 2 3। দেখি পি ট্যাগটা আগে লিখে নিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? পি ট্যাগ লিখতে হবে, নুন ট্যাগের মধ্যে দিলে হবে। আচ্ছা অন্য ট্যাগ দিলে হবে। মনে করেন আপনি ওয়েবসাইট ডিজাইন করতেছেন, এই টেক্সটগুলো কেন ইউজ করব? মনে করেন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, সেই ওয়েবসাইট ডিজাইন করতে অনেকগুলো টেক্সট প্রয়োজন, বাট আপনার কাছে নাই, কি লিখবেন, তাই না? কি লিখে দিব, হাবি যাবে কি লিখবো, এটাও তো অনেক সময় হয় না। তখন আমরা অবশ্যই লরেম লিখে কিছু ড্যামি টেক্সট আনবো, যেগুলো ওয়েবসাইট ভিউ হতে, মানে এখানে যদি এতগুলো টেক্সট থাকে তাহলে কেমন ভিউ হবে, কিভাবে দেখা যাবে, এটা টেস্ট করার জন্য আমরা এই ড্যামি টেক্সটগুলো ইউজ করব। আর নেক্সট টাইমে যখন আমরা বায়ার বা যেখানে যার কাজ করতেছি তার কাজ অনুযায়ী তার ডেসক্রিপশনগুলো তো দিবেই, তাই না? পরে সেগুলো বসে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে পি এই ট্যাগ দিয়ে আমরা বিভিন্ন রকমের ডেসক্রিপশন সেকশনে যে লেখাগুলো দিয়ে থাকে সেটি ইউজ করব। আমরা যদি ইমেজ নিতে চাই তাহলে আইএমজি ট্যাগ ইউজ করতে পারি। আইএমজি ট্যাগের প্রাথমিক যে দুইটা অ্যাট্রিবিউট ছাড়া কাজই করবে না, সরি একটা অ্যাট্রিবিউট ছাড়া কাজই করবে না, আরেকটা দিতেই হবে ডেফিনেটলি। সেই দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে একটা সোর্স, মানে ইমেজ যখন আপনি দিবেন ওই ইমেজটা তো এখানে আনে দিতে পারতেছেন না, কোথাও আছে, সেখান থেকে অ্যাক্সেস হবে। এজন্য সোর্সের ভিতরে বলতে হবে আপনার ইমেজটা কোন জায়গায় আছে। আমার এখানে কোনো ইমেজই নাই। মনে করেন এই ইমেজটা আমরা দেখাতে চাচ্ছি, এই ইমেজটা এবং ইন্ডেক্স আমরা যে ফাইলে দেখাবো এবং যে ইমেজটা দেখাবো সেটার লোকেশন যদি এক হয়, দেখেন এটাও ডেস্কটপে আছে এটাও ডেস্কটপে আছে, তাহলে অবশ্যই শুধুমাত্র এই সোর্সের ভিতরে ইমেজের নামটা লিখলেই হয়ে যাবে। ইমেজের নাম এবং এক্সটেনশনটা লিখতে হবে। দেখেন আমি এভাবে দিলাম, ইমেজটা চলে আসছে, তাই না? কিন্তু ইমেজটা দেখেন অনেক বড় হয়ে গেছে। তারপরের অ্যাট্রিবিউটটা ডিফাইন করে এই ইমেজটা যদি আনফরচুনেটলি লোড না হয় তাহলে
এর নিচে একটা টেক্সট শো করাতে হবে আসলে এখানে কিসের ইমেজ ছিল সেইটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট অল্টারনেটিভ মানে কার অল্টারনেটিভে এই ইমেজের অল্টারনেটিভে যদি টেক্সট যদি দিতে চাই তাহলে মনে করেন এটা থেকে দিলাম দিস ইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ তাহলে আমার এই ইমেজটা যদি না শো হয় না দেখা যায় বা যদি কোনো কারণে ইমেজটা পায় নাই সেক্ষেত্রে ওই লেখাটা শো করবে দেখেন এখন ইমেজটা আছে ওই লেখাটা শো করতেছে না কোথাও যদি আমি এই ইমেজটাকে লোড না করাই এখানে দেওয়া আছে দেখেন দিস ইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ বুঝতে পারছেন আরো কিছু এখানে অ্যাট্রিবিউট ইউজ করা যায় যেমন এই ইমেজটা অনেক বড় এর হাইট উইডথ সেট করতে পারি এখানে এই যে এইভাবে আমরা হাইট উইডথ সেট করতে পারবো ওকে এটা একটা অ্যাট্রিবিউট বাট মূল অ্যাট্রিবিউট হচ্ছে এস আর সি এটা আমরা এই এর হাইট উইডথটা কত হবে এটা আমরা সিএসএস দিয়েও দিতে পারবো বাট এইটা ছাড়া আমরা ইমেজ আনতে পারবো না এখন ইমেজের লোকেশন যদি চেঞ্জ হয় মনে করেন এখানে একটা ফোল্ডার আছে এমজি নামে এই ইমেজটা এইখানে আছে তাহলে আমার এখানে সোর্সটা কি হবে img slash then image and extension ওকে এই যে এখন আসছে এতটুকু তো জানেনই সবাই তাই না কি কি ট্যাগ হেডিং ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ লিংক ওকে লিংক একটা ট্যাগ অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখেন এখানে কেটে দিচ্ছি প্রথম লিংক ট্যাগ মানে হচ্ছে একটা লেখার উপরে একটা লেখার উপরে ক্লিক করলে অন্য একটি সাইডে বা অন্য একটি লিংকে মুভ করবে এটি করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় তাকে বলা হয় লিংক ট্যাগ বা এই যে এই ট্যাগ একটা লিংক ট্যাগ বলা হয় এই ট্যাগের মাধ্যমে দুইটা জিনিস ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট এবং টেক্সট কি লেখা থাকবে ক্লিক হিয়ার এই লেখাটা দেখা যাবে দেখেন এই লেখাটা দেখা যাচ্ছে বাট এখানে ক্লিক করলে কি ঘটবে বা কোন লিংকে প্রবেশ করবে সেটা করার জন্য এখানে href হাইপার রেফারেন্স বলা হয় যে কোন রেফারেন্সটা আমি এখানে দিচ্ছি সেই রেফারেন্স অ্যাড্রেসটা দিতে হবে যেমন মনে করেন ওইখানে ক্লিক করলে এই প্রথম আলো ওয়েবসাইটে চলে আসবে তাহলে লিখতে হবে এইরকম এখন যদি আমি সেভ দিয়ে এখানে রিলোড দেই এখন যদি ক্লিক করেন দেখেন এখানে দেখাচ্ছে এখানে একটু দেখেন দেখাচ্ছে https:/www.prothomalo.com এখানে ক্লিক করলে দেখেন প্রথম আলো চলে যাবে বাট এইখানেই চলে আসতেছে তাই না এখানে ক্লিক করলে দেখেন এই পেজেই ব্রাউজ হচ্ছে রিলোড হয়ে চলে আসতেছে আমি চাচ্ছি অন্য একটি ট্যাব নিয়ে সেই জায়গায় চলে যাবে তাহলে এখানে নিউ ট্যাবে ওপেন হবে তাহলে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে তার নাম হচ্ছে টার্গেট টার্গেট ইকুয়াল টার্গেট দিলেই হবে এটা দিলেই হবে বাট এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করতে হবে তাহলে দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে বাট এই পেজটা স্টিল থাকতেছে বুঝতে পারছেন ওকে আরেকটা জিনিস দেখাবো আজকে লিস্ট লিস্ট তো সবাই বোঝেন নাকি যে আমরা কোনো কিছু লিস্ট আকারে যদি শো করাতে চাই আমাদের ওয়েবসাইটে তাহলে কিভাবে
শো করাবো, তার ট্যাগগুলো কি হবে? অর্ডার লিস্ট এবং মনে করেন আমি একটা ইনফরমেশন ওয়েবসাইটে দিতে চাচ্ছি, 1 নম্বরে লিখলাম বাংলাদেশ, 2 নম্বরে দিতে চাচ্ছি ইন্ডিয়া, এইভাবে এটাকে বলা হচ্ছে লিস্ট, এটাকে বলা হচ্ছে লিস্ট। তো এইভাবে আমি যদি প্রেজেন্ট করতে চাই আমাদের ওয়েবসাইটে তাহলে কি করতে হবে? আবার বাংলাদেশের মনে করেন আরো কিছু সাব লিস্ট রাখতে পারে। এখানে বললাম রাজশাহী, ঢাকা, জয়পুরহাট। ওকে, এভাবে দিতে চাচ্ছি। মনে করেন সবগুলোর এরকম। এই স্টাইলে যদি আমরা দিতে চাই তাহলে কি ট্যাগ ইউজ করতে হবে? অর্ডার লিস্ট। ওকে, লিস্ট নেওয়ার জন্য প্রথমে লিস্ট দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টগুলো হচ্ছে যেমন ABCD থাকতে পারে, 1 2 3 4 5 থাকতে পারে, তাই না? রোমানীয় সংখ্যা থাকতে পারে, ক্রম বুঝাতে এগুলোকে বোঝায় অর্ডার লিস্ট। আর যদি ডট, সার্কেল, তারপরে এই জাতীয় সিম্বল যদি ইউজ করতে চায় সেগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। আপনাকে লিস্ট ইউজ করলে ডেফিনেটলি কোন একটি লিস্ট ইউজ করতে হবে, হয় অর্ডার লিস্ট নয়তো বা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট ইউজ করতে হলে OL মানে হচ্ছে অর্ডার লিস্ট, এটা শুরু এবং শেষ আছে। OL আপনারা এরকম আনতে পারেন, যারা জেন কোড ইউজ করেন নাই দেখেন OL লিখে ট্যাব চাপ দিলেই চলে আসবে। ঠিক আছে, এই ট্যাগটি নিতে হবে প্রথমে, ফার্স্ট হয় OL নিতে হবে, আর আনঅর্ডার নিতে চাইলে UL নিতে হবে। সুবিধাটা কি আরেকটু পরে বলতেছি। আচ্ছা, OL নিলাম মানে অর্ডার লিস্ট নিলাম, এর জন্য আমরা লিস্ট তৈরি করার অবস্থা তৈরি হয়েছে। এখন এই লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই এলিমেন্টগুলো দেওয়ার জন্য আরেকটি ট্যাগের ভিতরে ইউজ করতে হবে, সেটার নাম LI। ঠিক আছে, এই স্ট্রাকচারটা যদি নিয়ে আসতে চান জেন কোডের মাধ্যমে তাহলে লিখতে হবে কি OL LI, ট্যাব চাপ দিলে চলে আসবে। ঠিক আছে, এটাই জেন কোডের সুবিধা। ওকে, এখানে আপনাকে বলতে হবে আপনি কি চাচ্ছেন। আমি বাংলাদেশ চাচ্ছি, আরেকটা LI নিতে হবে, আরেকটা LI নিব। ওকে, এখন যদি আমরা ভিউ করি তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া যেমনটা দেখা যাচ্ছে ঠিক তেমনটাই দেখা যাবে। সেভ দিলাম, রিলোড দেন, চলে আসছে। আবার আমরা যদি অর্ডার লিস্ট নিতে চাই, আনঅর্ডার লিস্ট, তাহলে আমাদেরকে নিতে হবে কি, দেখেন UL এর ভিতরে LI থাকবে। কয়টা LI থাকবে? মনে করেন 3টা, ইনটু দ্য 3 ট্যাব প্রেস করেন, 3টা চলে আসছে। আবারও দেখেন LI এর ভিতরে কি থাকবে, গ্রেটার দেন দিবেন। ওকে, তারপরে কি থাকবে LI। আবার যদি এর ভিতরে আরো কিছু থাকে, A থাকবে, আরো কিছু থাকবে, P থাকবে। মনে করেন দেখেন চলে আসছে, এই যে সব স্ট্রাকচার চলে আসছে। তো এখন LI থাকবে কয়টা, 3টা আমার প্রয়োজন। ইনটু দিয়ে 3 দিবেন, দিয়ে ট্যাব প্রেস করবেন। আনতে পারতেছেন আপনারা যাদের জেন কোড অ্যাড হয়েছে? ওকে, এখনো যদি আমি এই দেখেন এটাকে আনঅর্ডার লিস্ট, দেখেন ডট বা সার্কেল বলা, সার্কেল না এটা ডট, ডট সিম্বল ডিফল্ট ভাবে চলে আসতেছে। এখানে বাংলাদেশ অর্ডার লিস্ট ইউজ করলে 1 2 3 ডিফল্ট ভাবে আসতেছে। ঠিক আছে,
ওকে, এটা হচ্ছে লিস্ট আর অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। এখন আমি দেখালাম বাংলাদেশের ভিতরে যদি আমরা আবার কোনো সাব লিস্ট তৈরি করতে চাই তাহলে কি করতে হবে। আমি এটা কেটে দিলাম। আপনি চাচ্ছেন এই অর্ডার লিস্টের ভিতরে বাংলাদেশের ভিতরে আবার একটা আনঅর্ডার লিস্ট তৈরি হবে। যেমন লিখছিলাম কি পাকিস্তান, সরি, বাংলাদেশের ভিতরে রাজশাহী, ঢাকা, জয়পুরহাট, তাই না? আমি এটা দিতে চাচ্ছি, তাহলে অবশ্যই এই এলআইয়ের ভিতরে দিতে চাচ্ছি, ডেফিনেটলি এই এলআইয়ের শেষ যেখানে হয়েছে তার ভিতরে লিখতে হবে, এখানে লিখতে হবে। এখানে আমি চাচ্ছি কি অর্ডার লিস্ট দিব, সরি আনঅর্ডার লিস্ট দিব। ইভেল এর ভিতরে এলআই ইনটু মনে করেন 3 দিব, চাপ দেন, তৈরি হয়ে গেছে। তাহলে এই যে লিস্টটা তৈরি হলো এটা কার সাব লিস্ট? বাংলাদেশের। রাজশাহী, ঢাকা, জয়পুরহাট। এখন দেখেন এই যে তৈরি হয়েছে। অর্ডার লিস্টে কি 1 2 3 জায়গায় এবিসি আনা যায়? হ্যাঁ, আনা যাবে অবশ্যই, ওটা একটা দেখাচ্ছি। অ্যাড করে নেব, হ্যাঁ দিয়ে দিচ্ছি। পিএসপি হ্যাঁ ব্যাচ 1, আপনারা ব্যাচ 1 এর স্যার এর আগে কি কখনো লারাবেল গেছে এখান থেকে? মানে আগে কি লারাবেল কেউ করছিল? আমাদের আগে কোনো পেজ লারাবেল না, ল্যারাভেলের প্রজেক্ট হয়, ব্যাচ হয়েছিল কি এর হয় না? এসএপি প্রজেক্টের ব্যাচ অনেক না। ও আচ্ছা, এটা এসএপি প্রজেক্ট শুরু হয়েছে 2021 সাল থেকে, 22 সাল থেকে। এসএপি প্রজেক্ট শুরু হয়েছে 2022 সাল থেকে। প্রজেক্ট এটা ট্রান্স 3 ট্রান্স 1 2 আগে প্রাইভেট গ্রুপ সেইপে প্রথম ক্লাস, সেইপে এটা সেইপ ট্রান্স 3 পেন্সিল বক্স সেইপে ট্রান্স 3 এটা 3 নাম্বার ক্লাস হচ্ছে। ওই ধাপের এটা প্রথম ক্লাস। এটা অলরেডি 17 সাল থেকে 17 সাল থেকে দুইটা ধাপ চলে গেছে। প্রথম বছর হয়েছিল দুইটা, ট্রান্স 1 এ 2 বছর ছিল, 17 18 19 এ একটা, 20 এ করোনার কারণে চালু হয়। এখানে আবার 21 ডিসেম্বর থেকে ওয়ান মান্থে চালু হয়েছে। সব একসাথে সব আটটা করে বেছে হ্যাঁ, লারাবেল সবগুলোর একটা ক্লাস হইতো 36 এবং সেটা ম্যানেজমেন্ট চলে না তো চলে না। আচ্ছা সবাই নিছেন? স্যার রিকোয়েস্ট করেছি ওকে, দেখে দেখে ঠিক করে দাও। এখানে লগ ইন করা নাই। আচ্ছা, আপনারা এই অর্ডার লিস্ট এর অর্ডার যদি চেঞ্জ করতে চান, যে এবিসি দিচ্ছি, এখানে শো হচ্ছে কি এখানে হচ্ছে 1 2 3 1 2 3, তাই না? এখানে যদি আপনি টাইপ দিতে চান তাহলে লিখতে হবে টাইপ ইকুয়াল, এর ভিতরে লিখতে হবে নাম্বার, এখন অ্যালফাবেট এ দিলেন, তাহলে এ দিয়ে শুরু হবে। এই বড় হাতের এ চাচ্ছি, এখানে বড় হাতের। বুঝতে পারছেন? এগুলো জানেন, জাস্ট স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি। আসলে আমাদের সিএসএস যখন ধরবো তখন যারা একটু ডিজাইন পারেন না তাদের একটু